অর্থাৎ যে আলোচনাটা হলো তার একেবারে শেষে এসে সেই দিশা অনুসরণ করেই এবারে আমরা আসব আজকের এই কথা সঙ্গীতির পরের পর্বে। এটা তো ঠিকই যে একালের নাগরিক জীবনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা মনে যেসব রূপকথারা উপস্থিত হয়, তৈরি হয়, চিরকালীন পরম্পরার ঐতিহ্যে লালিত রূপকথা বা ফ্যারিটেল, মার্শেন, বিলিনা, সাগেন যাই বলি না কেন, সে জাতীয় কাহিনীমালার সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয়তা থাকলেও সমকালের নানান ছোপও কিন্তু খুব গাঢ় বর্ণে রঞ্জিত থাকে সেখানে। এই সমকালের রঙের ছাপটা তাকে সে মুছে ফেলতে পারে না। বুঝিয়ে বলছি একটু করে। কখনো সেই প্রলেপ গাঢ় হয়েও কি একটা অদ্ভুত কায়দায় নিজেকে আড়ালে রাখে। সেটা রাখে কি করে? রূপক বা সংকেতের মাধ্যমে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটক। সেখানে শিল্প বিপ্লবের পরে ইউরোপীয় রাষ্ট্রগুলি সারা বিশ্বে গিয়ে উপনিবেশ নামান্তরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানকার ভূমিপুত্র কন্যাদের পদানত করে কিভাবে তাদের শোষণ এবং উৎপীড়ন করে সেটাকে রূপকথার আবহে রূপান্বিত করেছেন শেক্সপিয়ার। ইতিহাস এবং রূপকথা সেখানটা অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। শেক্সপিয়ার ওই নাটক লেখার কয়েক বছর আগে ক্যারিবিয়ান উপসাগরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি ব্রিটিশ জাহাজ ডুবি হয় প্রবল ঝড়ের জন্য। সেই স্থানীয় ইতিহাস এবং শিল্প বিপ্লবের পর ইউরোপের রাষ্ট্রশক্তিগুলির সাতসাগর পেরিয়ে নানা দেশে গিয়ে রাজত্ব কায়েম করার, যে সাম্রাজ্য স্থাপন করার বিশ্বজনীন ইতিহাস এখানে একত্রে সংকেতে মিলে গেছে। রূপকথার পোশাকে মুড়া টেম্পেস্ট নাটকের মধ্যে সেই ব্যাপারটা ঘটেছে। কেমন করে? গল্পটা একটু যদি মনে করি, একজন অভিজাত ইউরোপীয় ডিউক প্রসপেরো, ইটালির মানুষ, তার মামরা মেয়ে মিরান্দাকে নিয়ে যাচ্ছিলেন জাহাজে করে। সাগরে প্রচণ্ড ঝড় ওঠে এবং জাহাজ ডুবি হয়। ওরা বাবা মেয়ে ভাসতে ভাসতে একটা দ্বীপে পৌঁছন। সেখানে নিজের উন্নত বিজ্ঞানের বুদ্ধি ওরফে জাদু শক্তির সাহায্যে প্রসপেরো ওইখানকার আদিবাসীদের পদানত করেন, তার নিজের শাসন ব্যবস্থা পত্তন করেন। ক্যালিবান, এরিয়াল প্রভৃতি যেসব চরিত্র সেখানে আছে এই নাটকে, তারা হলো সেই সব ভূমিপুত্র কন্যারা। তারা কেউ বশীভূত যেমন এরিয়াল, কেউ বিদ্রোহী যেমন ক্যালিবান। আর যে কোনো উপনিবেশেই তো এটা শতাব্দীর পর শতাব্দী ইতিহাস দেখে এসেছে। যাদেরকে সাম্রাজ্যবাদীরা পদানত করে রেখেছে তাদের মধ্যে কেউ বশংবদ হয়ে যায়, কেউ বিদ্রোহ করে। এই সমস্ত ইতিহাসটাই কিন্তু ব্যঞ্জিত হয়েছে এই টেম্পেস্ট নামের আধুনিক একটা রূপকথায়। এখন যে বিশ্লেষণের প্রযুক্তিতে আমরা দেখলাম ইতিহাসের দ্বন্দ্ব এবং রূপকথার ছন্দ কিভাবে মেলে, তারই আরও ব্যাপক বিস্তৃত অনিষ্ট একটা ব্যবহার একালীন রূপকথাদেরও গোত্রলক্ষণ চিনে নেওয়ায় কী করে যায় দেখি আমরা। আমি কয়েকটা কাহিনীর নাম করি। অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়েন্ট বা হ্যাপি প্রিন্স, কিংবা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দ্য লিটল মারমেড বা টিন্ডার বক্স, এগুলো কিন্তু প্রত্যেকেই নিজের সময়কালের একটা আভাসকে আত্মস্থ করেছে রূপকথার আদলের মধ্যেই। এগুলো আমি বিশ্লেষণে যাচ্ছি না। এমনটা তো আমাদের সংস্কৃতি বলয়ে গড়ে ওঠা একালের রূপকথার ক্ষেত্রেও দেখেছি, হরহামেশা হয়েছে সেটা। ধরুন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গায়েন বাঘা বাইন, কিংবা তারই পৌত্র সত্যজিতের হীরক রাজার দেশের কথা মনে করুন না কেন, যেখানে ইতিহাস, অর্থনীতি, সামাজিক শ্রেণীচেতনার মুখ মাঝে মাঝে উঁকি বেঁধেছে রূপকথার পর্দার ফাঁক দিয়ে।
এগুলো তো সিনেমাও দেখেছেন, কাজে আপনাদের মনে আছেই, ছোটরা যারা তোমরাও দেখেছো, তোমাদেরও মনে হবে। হ্যাঁ, এও আবার ঠিক যে চিরাচরিতভাবে তৈরি হওয়া রূপকথা বা ফেয়ারি টেলের মতো করে লেখার কিছু কিছু প্রয়াস একালে হয়ে চলেছে। যা চেহারায় রূপকথা হলো, আন্তরিক সত্তায় কিন্তু তা নয়। কারণ চিরাচরিতভাবে যেসব লোককথা রূপকথার উন্মেষ এবং বিকাশ হয়েছে, সেগুলি কিন্তু একক প্রয়াসে লেখা এসব আপাত রূপকথা লোককথার সঙ্গে গোত্রলোকে পুরোটা মেলে না। কেন মেলে না? কারণটা হলো, লোকসাহিত্য যে ক্রিয়েটেড বাই দ্য ফোক, নার্চার্ড বাই দ্য ফোক অ্যান্ড এনজয়েড বাই দ্য ফোক। লোকসমাজ তাকে সৃষ্টি করে, লোকসমাজ তাকে পালন করে এবং লোকসমাজ তার রস উপভোগ করে। এই যৌথতা, এমন যে এই যূথবদ্ধ একটা জীবনের চর্চা, এর একটা অভিঘাত চিরাচরিত রূপকথার আদলে তৈরি হলো একক প্রয়াসে তৈরি করা একেলে রূপকথার মধ্যে থাকে না। তাই চেহারায় মিল থাকলেও সত্তায় সেই মিল অনুপস্থিত। আমি কোনো নাম করছি না, যারা লেখেন তারা ক্ষুণ্ণ হবেন, কিন্তু থাকে না। লোক সংস্কৃতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জোর দিয়েই বলছি, সেটা থাকে না। কিন্তু যেখানে আধুনিক ওরফে সমকালীন রূপকথারা ওই আহেলা সেকেলে বর্গের রূপকথা বলে প্রতিপন্ন হওয়ার চেষ্টা করে না, বরং সমকালের সমাজ, অর্থনীতি, ইতিবৃত্তকে নিশ্চিতভাবে ব্যঞ্জিত করে, তারা সেই নিজস্বতার জন্যই বিশিষ্ট। এই পর্বের আলোচনা উপজীব্য হবে তেমনই দুটি রূপকথার অভিনব রূপান্তর, দুটি কবিতা যাদের রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। তার দুটি কবিতার কথাকে বলবো। এই দুটির মধ্যে রূপকথার জলসিঞ্চন স্নিগ্ধ হয়ে আছে প্রচুর পরিমাণে, কিন্তু সমকালের প্রতিভাসটা আরও অনেক অনেক বেশি। এই রূপান্তরের জন্যেই এ দুটিকে সমকালের রূপকথা বলতে পারি, এবং সার্থক প্রতিনিধি সমকালীন রূপকথার তা বলেও মানতে পারি। আমি বরং মূল আলোচনাটা ঢুকি। একটা প্রশ্ন অনেকে তুলতেই পারেন যে সুকান্ত ভট্টাচার্য তো রাজনৈতিক কবি মূলত, তিনি তো রূপকথার মতন এমন একটা স্নিগ্ধ ব্যাপারে কি মনোযোগ দিয়েছিলেন? ঠিকই, যে কবি লিখেছিলেন যে ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি বলে মনে হয়, তার লেখায় রূপকথা, মিতকথা, লোককথার চিত্রকল্প বা শব্দবিন্যাস থাকবে, এটা হয়তো আপাত দৃষ্টিতে দূরান্বয়ী ভাবনা। রবীন্দ্রনাথের লেখায় আছে, বিষ্ণুদের লেখায় আছে, জীবনানন্দের লেখায় আছে, সব থরে বিথরে, প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে, প্রচ্ছন্নে অপ্রচ্ছন্নে। বিশেষ করে এই রূপকথার আমেজটা তো জীবনানন্দের লেখায় বারংবারই এসেছে। কিছু পরিমাণ নজরুলকেও এ প্রসঙ্গে ভাবা চলে, কিন্তু সুকান্তর কবিতা রূপকথা অনুষঙ্গ হঠাৎ তো ভাবাই যায় না। কিন্তু তেমনটা ভাবার মতো রসদ অন্বেষণ করলে যে পাওয়া যায় না, তাও কিন্তু নয়। সুকান্তের একটা বিখ্যাত লাইন আছে, পারিবারিক প্রেক্ষিতে লেখা, হেরাজ কন্যে তোমার জন্যে এ জনারণ্যে নেই কোঠাই। এ স্তবকটি খুব পরিচিত। সুকান্ত রাজনীতির কবিতা লিখতে গিয়ে পরীরা খবর এনে দেয়, এরকম একটা কথা বলেছেন একটি কবিতায়। কিন্তু পুরোদস্তুর রূপকথার আবহ, শব্দ, চিত্রকল্প যেখানে তিনি সাজিয়েছেন, এমন কবিতাও তো আছে। হলো এই দুটি কবিতা যা আমি এখন আলোচনা করব। কবিতা দুটির নাম হলো ব্যর্থতা, এটা বেরিয়েছিল কবিতা পত্রিকায় আষাঢ় 1353 সংখ্যায়। আর একটা কবিতার নাম হলো মীমাংসা, যেটা বেরিয়েছিল তার ঘুম নেই কাব্যগ্রন্থে 1954 সালে। দেখা যাচ্ছে কি? পর্দায় কবিতা দুটো দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কি?
একটু বললে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, খুব খুব ভালো। আমি অবশ্য পড়েও দিচ্ছি, তবে শ্রোতা তথা দর্শকরা যদি একটু ওটা দেখেও নেন ওদের সুবিধা হবে। দুটি কবিতার শুরুর অংশ প্রায় একই রকম, তবে পরের দুটি চলেছে দুই সম্পূর্ণ বিভিন্ন দিশায়, আলাদা হয়ে গেছে। এক উৎস থেকে শুরু হয়ে পৃথক হয়ে গেল, দুজনার দুটি পথ দুদিকে বেঁকে গেল। তা কথা শুরুর আগে কবিতা দুটো সামনে আনা দরকার, সামনে এনে দিয়েছি, কবিতা এসেছে। এই দুটো কবিতা কোনোটাই খুব বিশেষ পরিচিত নয়। ব্যর্থতা তো তার কোনো কাব্য সংকলনই ছিল না। অনেক পরে যখন সুকান্ত সমগ্র বার হয়, সেখানে এটিকে প্রথম গ্রন্থবদ্ধ অবস্থায় পাওয়া যায়। কবিতা দুটি একটু পড়ি বরং কিছু বলার আগে। ব্যর্থতা। আজকে হঠাৎ 7 সমুদ্র 13 নদী, পার হতে স্বাদ জাগে মনে হয় তবু যদি, পক্ষপাতের বালাই না নিয়ে পক্ষীরাজ, চাষার ছেলের হাতে এসেই তো হঠাৎ আজ, তাহলে না হয় আকাশ বিহার হতো সফল, টুকরো মেঘেরা যেতে যেতে ছুঁয়ে যেত কপল, জনারণ্যে কি রাজকন্যার নেই কোঠাই, কাস্তেখানাকে বাগিয়ে আজকে ভাবছি তাই, ওসি নাই থাক, হাতে তো আমার কাস্তে আছে, চাষার ছেলের ওসিকে কি ভালো আসতে আছে, তাই আমি যেতে চাই সেখানেই যেখানে পীড়ন, যেখানে ঝলসে উঠবে কাস্তে দৃপ্ত কিরণ, হেরাজকন্যা দৈত্যপুরীতে বন্দি থেকে নিজেকে মুক্ত করতে আমায় নিয়েছ ডেকে, হেমন্তে পাকা ফসল সামনে তবু দিলে ডাক, তোমাকে মুক্ত করব আজকে ধান কাটা থাক, রাজপুত্রের মতন যদিও নেই কৃপান, তবু মনে আসা তাই কাস্তেতে দিচ্ছি শান, হে রাজকুমারী আমাদের ঘরে আসতে তোমার, হে রাজকুমারী আমাদের ঘরে আসতে তোমার মন চাইবে তো, হবে কষ্টের সমুদ্র পার, দৈত্যশালায় পাথরের ঘর পালঙ্ক খাট, আমাদের শুধু পর্ণ কুটির ফাঁকা ক্ষেত মাঠ, সোনার শিকল নেই আমাদের মুক্ত আকাশ, রাজার ঝিয়ারি এখানে নিদ্রাহীন 12 মাস, এখানে দিন ও রাত্রি পরিশ্রমেই কাটে, সূর্য এখানে দ্রুত ওঠে নামে দেরিতে পাটে, হে রাজকন্যা চলো যাই আজ হেলাম পাশে, পক্ষীরাজের অভাবে পা দেব কোমল ঘাসে, হে রাজকন্যা সাড়া দাও কেন মৌন পাষাণ, আমার সঙ্গে খেতে গিয়ে তুমি তুলবে না ধান, হে রাজকন্যা ঘুম ভাঙল না সোনার কাঠি, কোথা থেকে পাবো আমরা নিঃস্ব খেতেই খাটি, সোনার কাঠির সোনা নেই আছে ধানের সোনা, তাতে কি হবে না তবে তো বৃথাই অনুশোচনা। আর মীমাংসা কবিতাটা তুলনায় অনেক ছোট, শুরুটা একই রকম, আমি বলেছি দেখুন। আজকে হঠাৎ 7 সমুদ্র 13 নদী, পার হতে স্বাদ জাগে মনে হায় তবু যদি, পক্ষপাতের বালাই না নিয়ে পক্ষীরাজ, প্রশ্রবণের মতো এসে যেত হঠাৎ আজ, তাহলে না হয় আকাশ বিহার হতো সফল, টুকরো মেঘেরা যেতে যেতে ছুঁয়ে যেত কপল। এরপর থেকেই কবিতাটা অন্যদিকে সরতে আরম্ভ করেছি। আর আমি বুঝি দৈত্য দলনে সাগর পার, হতাম যেখানে দানবের দায়ে সব আধার, মত্ত যেখানে দৈত্যে দৈত্যে বিবাদ ভারী, হানাহানি নিয়ে সুন্দরী এক রাজকুমারী, রাজকন্যার লোভ নেই লোভ অলঙ্কারে, দৈত্যরা শুধু বিবস্ত্রা করে চায় তাহারে, আমি একজন লুপ্ত গর্ব রাজার তনয়, এত অন্যায় সহ্য করব কোনো মতে নয়, তাই আমি যেতে চাই সেখানেই যেখানে পীড়ন, যেখানে ঝলসে উঠবে আমার অসির কিরণ, কিন্তু কি করে জ্বলবে, ভাঙাচোরা এক তলোয়ার আছে 9 দুধারি, তাও হতো তবে পক্ষীরাজেরই অভাব ভারী, তাই ভাবি আজ তবে আমি খুঁজে নেব কৌপিন, নেব কয়েকটা বেছে বেছে জানা বুলি শৌখিন। হয়ে গেল কবিতা শেষ। রাজপুত্র আর রাজকন্যাকে উদ্ধার করতে যেতে বলল না, কৌপিন পরে সন্ন্যাসী হয়ে চলে গেল, হেরে গেল। এই কবিতা দুটো নিয়ে আলোচনার আগে দু একটা কথা বলে নিই। সুকান্ত সমগ্রর সম্পাদকীয় টিকাভাষ্যে বলা হয়েছে
যে ব্যর্থতা আসলে মীমাংসারই প্রাথমিক খসড়া, মানে কবিতা পত্রিকায় বেরোনো যে অংশটা, বড় কবিতাটা। কথাটা সম্মত হওয়া বেশ কঠিন, যদিও দুটি কবিতারই প্রথম স্তবক একটি চরণ বাদে হুবহুই একই, তবু পরবর্তী পর্যায়ে তাদের বক্তব্য এবং দিশা তো আলাদা হয়ে গেল। আমরা দেখলাম 1353 আষাঢ়ে, অর্থাৎ 1946 জুন জুলাই মাসে কবিতা পত্রিকায় ব্যর্থতা প্রকাশিত হয়েছে। আর তার 8 বছর পরে ঘুম নেই কাব্যগ্রন্থে মীমাংসা সংকলিত হয়েছে। তাই বলে যে সেটি ব্যর্থতার পরে লেখা, এটার সমর্থনে যুক্তি দুর্বল। সুকান্তর জীবনকালে তার কোনো বই প্রকাশিত হয়নি, বেরোয় তার পরে, যখন তিনি আর নেই। ওদের পারিবারিক প্রকাশনা সংস্থা সারস্বত লাইব্রেরির পক্ষ থেকে পরের পর সব বইগুলি যখন প্রকাশিত হয়, তখন কালানুক্রম মেনে যে সেগুলিকে সাজানো যায়নি, সে তো সবকটা বই খুঁটিয়ে যারা পড়েছেন তারাই বলতে পারেন। সুকান্তর অনুজ, আমার সহপাঠী বন্ধু অশোক, অধ্যাপক অশোক ভট্টাচার্য, তিনিও সে কথা একবার আলাপ আলোচনা সূত্রে বলেছিলেন আমাকে। তাছাড়া দেখুন, আর একটা কথা আছে। হতাশায় ক্লান্তিতে ক্লিষ্ট রাজপুত্রের জবানিতে লেখা কবিতাটারই মানানসই নাম হতো ব্যর্থতা, কিন্তু এ হচ্ছে মীমাংসা। মীমাংসাটা এখানে মানায় না। ঠিক তার বিপরীতে চাষির ছেলের জবানিতে লেখা কবিতাটার নামে মীমাংসা তো বলে যদি উল্লেখিত হতো, তাহলে সেটা যথাযথ হতো। ব্যর্থতা নামটা সেখানে বেমানান। তবে আলোচনার সুবিধার জন্যে যে যে শিরোনামে এরা প্রকাশিত, আপাতত দায়ে পড়ে সেটি বরং মেনে নিন। ব্যর্থতায় আপনারা দেখলেন যে সুকান্ত এক কৃষক সন্তানের জবানিতে একটা রূপকথা গড়েছেন নতুনভাবে, আর মীমাংসা হচ্ছে লুপ্তগর্ব এক রাজার তনয়ের আত্মকথন। অর্থাৎ প্রথমেই তো দুটো কবিতার ভাবরূপের দিশার পার্থক্য হয়ে ঘটে গেছে, নায়কই আলাদা। চাষার ছেলের হাতে রাজার ছেলের মতন যদিও নেই কৃপাণ, তবে দৃপ্ত কিরণ কাস্তে রয়েছে। আর রাজার ছেলের অস্ত্র বলতে শুধু একদিক ভোঁতা ভাঙাচোরা এক তলোয়ার। ওদিকে কৃষকের ছেলের কাছে অসি অর্থাৎ তলোয়ার পছন্দসই হাতিয়ার নয়, তার প্রিয় অস্ত্র হলো কাস্তেই। তাতেই তো আশা নিয়ে শান দিচ্ছে সে। তবে একটা বিষয়ে রাজপুত্র এবং চাষির তনের কিছু মিলও রয়েছে। সেই ভাঙাচোরা তলোয়ার নিয়ে প্রথম জন আর দৃপ্ত সানানো কাস্তে হাতে অন্যজন অন্যায় এবং পীড়ন যেখানে দেখবে সেখানেই ছুটে যেতে চাইবে। তবে পক্ষীরাজ ঘোড়া নেই বলে তো রাজপুত্র আবার দৈত্যপুরীতে হানাই দিতে অক্ষম। অতএব দৈত্যপুরীতে বন্দিনী রাজকন্যাকে মুক্ত করা হলো না, তার ব্যর্থতা ঘটল তার জীবনে। তার শৌখিন বুলি এবং কৌপিন সম্বল করে তাকে তাই সন্ন্যাসীই হতে হবে। কবিতাটার সমাপ্তি বিদ্রুপাত্মক হলেও সেটা নিজের অক্ষমতাকে উদ্দেশ্য করে। ঠিক এই কারণেই বলছি যে এর নাম মীমাংসার বদলে ব্যর্থতা হলেই বেশি মানানসই হতো। কিন্তু চাষির ছেলের নাগালে পক্ষীরাজ ঘোড়া না এসে পৌঁছল, যদিও সে মনে মনে প্রত্যাশা করেছে, সে কিন্তু জনারণ্যে বহু জনতার মাঝেই রাজকন্যাকে দৈত্যপুরীর বন্দিশালা থেকে উদ্ধার করতে কৃত সংকল্প। এটা অবশ্য রূপকথারই বলুন, ফেয়ারি টেলেরই বলুন, অন্যতম পরিচিত বিশ্বজনীন একটা ছক, যেখানে দেখা যায় যে দৈত্য বা রাক্ষস কি নাগ বা গন্ধর্বরা কোনো এক রূপসী রাজকন্যাকে বন্দিনী করে রেখেছে, আর কেউ তাকে নানা বিপর্যয়ী ঘটনাকে অতিক্রম করে উদ্ধার করে আনছে। প্রায় ক্ষেত্রেই সেই কেউ কোনো রাজার কুমারী হয়, তবে কখনো কখনো চাষির ছেলে বা কাঠুরের ছেলে, অর্থাৎ সমাজের একবার নিচের শ্রেণীর মানুষ, সাবঅল্টার্ন শ্রেণীর কোনো তরুণ, সেটা
নিষ্পন্ন করে। সে রাজপুত্রের বদলে সেই গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে। দেখেন না, কার্টুনের ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে হচ্ছে, তা রূপকথার গল্প আমরা দেখেছি। বাংলা রূপকথায় এমনটা মাঝে মাঝে দেখা গেছে যে ওই সাবঅল্টার্ন বর্গের কোনো যুবকই কিছু একটা কঠিন কাজ নিষ্পন্ন করেছে, করে রাজকন্যাকে অর্জন করেছে পুরস্কার হিসেবে। হ্যাঁ, বাস্তবে এটা অবশ্য অভাবনীয়, প্রায় অসম্ভবই। তবে রূপকথার কল্পনার জগতে এমনটা যে হয় সেটা আমরা জানি। এর কারণটা মনস্তাত্ত্বিক। একটু আগে চন্দ্রমৌলির বক্তৃতায় জোসেফ জাস্ত্রুর কয়েকটা তত্ত্বের কথা বলেছি, আমি সেগুলো একবার নিয়ে আসি। মনোবিজ্ঞানী জোসেফ জাস্ত্রু একটা তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তার মতে বাস্তব জীবনে যা মানুষের অনায়ত্ত থাকে, বিশেষত সেই মানুষগুলি যারা বঞ্চিত, অবহেলিত, সেটাকে তারা কল্পনায় অর্জন করতে উন্মুখ হয়। জাস্ত্রু এই প্রবণতাকে অভিহিত করেছেন ড্রিম থট, উইশ ফুলফিলমেন্ট, ডিজায়ার ফুলফিলমেন্ট এসব নামে। এই প্রসঙ্গগুলো একটু আগে আমরা শুনেছি। বাস্তবে তো চাষির ছেলের সঙ্গে রাজকন্যার মিলনের ভাবনা প্রায় অসম্ভবই। একমাত্র হিন্দি ফিল্ম টিল্মে দেখা যায় মাঝে মাঝে, সেও তো রূপকথার মতনই। অথচ এইসব রূপকথা যারা গড়েন, যারা শোনেন, প্রায় সময়ই তারা আর্থসামাজিক শ্রেণী সোপানের নিচের শ্রেণীরই মানুষ। তাই তাদের মনের গহনের সুপ্ত অসুপ্ত আকাঙ্ক্ষা এইভাবে কাহিনীর পরতে পরতে জড়িয়ে গিয়ে গল্পটা শেষ করে তখন গল্পের নোটে কাজটিও মোড়ায়। রূপকথার এই বিশেষ চরিত্রটিকেই একটা লক্ষণ, চরিত্র লক্ষণই বলি, চরিত্র নয়, সুকান্ত ব্যর্থতা অর্থাৎ চাষির ছেলের নায়ক যে কবিতায় সেটাই অবলম্বন করেছেন। সুকান্তর সাম্যবাদী সমাজ ভাবনায় সেটাই তো স্বাভাবিক। আর অন্য কবিতাটিতে যেখানে রাজার তনায় ব্যর্থ নায়ক, সেখানে এই কবিতায় চাষির ছেলে সেই কিন্তু নিজের প্রত্যয়ে আত্মবিশ্বাসে ভরপুর। রাজপুত্রের ব্যর্থতা, চাষিপুত্রের সাফল্য বা পজিটিভ অ্যাপ্রোচ, বলিষ্ঠ মনোভঙ্গি অর্থে বলছি আর কি, অবশ্যই শ্রেণীদ্বন্দ্বের শেষ পরিণামের আভাস দেয় বই কি। কমিউনিস্ট সুকান্তর লেখায় প্রত্যাশিত সেইটাই, চাষির ছেলেরা পালিয়ে যাবে না, পালিয়ে যাওয়ার প্রবণতা শেষ পর্যন্ত রাজার ছেলেরই হবে। সুকান্তর এই কবিতা দুটোর মধ্যে রূপকথার নানান শব্দ, বিভিন্ন সব চিত্রকল্প বেশ বার কয়েক দেখা গেছে ঠিকই, কিন্তু তাহলে একটা কথা ওঠে, তার ভাবনার উৎসে কি এক বা একের বেশি কোনো রূপকথা লুকিয়ে আছে? রূপকথা লুকিয়ে আছে কেন দেখি আমরা। রাজার তনয়ের গল্প অর্থাৎ মীমাংসার মধ্যে তার কোনো খোঁজ না মিললেও চাষির ছেলের কাহিনী অর্থাৎ ব্যর্থতার মধ্যে কিন্তু অপ্রাপ্য নয়। ওই কবিতাটার মানে চাষির ছেলের কাহিনী যেটা, তার চতুর্থ স্তবকের শেষে সুকান্ত লিখছেন, হে রাজকন্যা ঘুম ভাঙল না, সোনার কাঠি কোথা থেকে পাবো, আমরা নিঃস্ব খেতেই খাটি, সোনার কাঠির সোনা নেই, আছে ধানের সোনা, তাতে কি হবে না? স্পষ্টই ঘুমন্ত রাজকন্যা আর ঘুম ভাঙার জন্য সোনার কাঠি, এই কথাগুলোর মধ্যে বাংলার রূপকথা ঘুমন্তপুরীর আভাস ফুটে উঠেছে। তবে তার পরিপ্রেক্ষিতটা কিন্তু প্রচলিত কাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সুকান্ত তার নিজস্ব ভাবনাকে সংযোজন করেছেন। বলছি সে কথা একটু পরে। আমাদের সাংস্কৃতিক বলয়ে এই রূপকথার নাম হচ্ছে ঘুমন্তপুরী। দক্ষিণরঞ্জন মিত্র রবীন্দ্রনাথ ঠাকুরমার ঝুলি গ্রন্থে এই নামে তাকে সংকলিত করেছেন, টাঙ্গাইল থেকে সংকলন করা হয় যখন। তারপর কিন্তু এটা একটা বিশ্বজনীন কাহিনী এবং বিলিতি ফেয়ারি টেল হিসেবে পরিচিত দ্য স্লিপিং বিউটি বলে। এটা প্রথম খুঁজে বার করেছিলেন 1697 সালে ফরাসি লোকসংস্কৃতিবিদ শার্ল পেরোল্ট, তার সংকলিত
ফেয়ারি টেলস বইতে এটা আছে, এবং সেখানে এর পরিচিতি স্লিপিং বিউটি বলেই। এবং পৃথিবীর নানা দেশে এই রূপকথা যখন প্রচলিত আছে, মোটামুটি ওই ঘুমন্ত রাজকন্যা, স্লিপিং বিউটি, ঘুমন্ত সুন্দরী এইসব নামেই আছে। এমনকি রবীন্দ্রনাথেরও দুটো কবিতা আছে, নিদ্রিতা, সুপ্তথিতা, এই কবিতাটা তিনি সেখানে নিয়ে গেছেন এইভাবে গল্পটাকে। নাম মোটামুটি এক হলেও গল্পটাও মোটামুটি এক আমাদের দেশেও। তবে এই সোনার কাঠির ভাবনাটা একেবারে আমাদের নিজস্ব মননলোকের অন্তর্গত। সুকান্ত সেটা অটুট রেখেছেন। তবে সোনার কাঠির বদলে ধানের সোনাকেই ঘুম ভাঙানোর উপকরণ হিসেবে তিনি গ্রহণ করেছেন। সুকান্ত এই রূপকথায় আরও কিছু নিজস্ব মাত্রা যোগ করেছেন। যেমন প্রচলিত কাহিনীতে আছে, রূপকথার কাহিনীতে, যে এক পরীর অভিশাপে সারা রাজ্যের মানুষ 100 বছর ধরে ঘুমিয়ে আছে, আর রাজকন্যাও সেই ঘুমন্তদেরই একজন। তবে রূপকথার গল্পে তার মাথার কাছে একটি সোনার কাঠি আছে, সেটা আসলে তো একটি জাদুর দণ্ড, যা ছোঁয়ালে তার ঘুম ভাঙবে। এটা আসলে খুব পরিশীলিত এবং প্রচ্ছন্ন যৌন প্রতীক। আমাদের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে রূপকথা মূলত শিশু কিশোরদের কাছেই বলা টলা হয়, তাই কাহিনীর অবলীন যৌন সংকেতকে রাখা হয় প্রচ্ছন্ন, যেমন এখানে হয়েছে। পক্ষান্তরে বিলিতি ফেয়ারিটেল, মার্শেন, বিলিনা ইত্যাদি, সেখানে প্রচলিত মানসিকতাটা অনেক খোলামেলা। প্রাচ্যদেশীয় আমাদের মতন রক্ষণশীলতা সেখানে অনুপস্থিত। তাই বিলিতি স্লিপিং বিউটি গল্পের পাঠে দেখা যায় রাজকুমার এসে ঘুমন্ত কন্যার ঠোঁটে নিজের ঠোঁট ঠেকিয়ে তাকে জাগিয়ে তুলল। এই ব্যাপারটা ওদেশে জলচল হলেও আমাদের সমাজে প্রকাশ্যে ঘটে না। তাই ওই সোনার কাঠির কল্পনা, যা আসলে প্রচ্ছন্ন যৌন সংকেত। রবীন্দ্রনাথ ওই ঘুমন্ত রাজকন্যার রূপকথা নিয়ে দুটি লিখেছেন, আমি এক্ষুনি যেটা বললাম, নিদ্রিতা ও সুপ্তথিতা, সোনার বইতে আছে। সেখানে তিনিও আমাদের সাংস্কৃতিক অনুসরণ করেছেন। কবিতা দুটি যারা পড়েছেন তাদের সেটা মনে পড়বে। কিন্তু সুকান্ত তো দেশি বিদেশি কোনো ব্যঞ্জনাকেই অবলম্বন করেননি। তবে তার মনের প্রত্যেক নিভৃত ক্ষণে যার উজ্জ্বল উপস্থিতি, রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সুকান্ত নিজেই সে কথা বলেছেন, সেই রবীন্দ্রনাথের উপস্থিতি যে এখানেও নেই তা তো নয়, তিনি এখানে গরহাজির নন। তার তো প্রমাণ ওই সোনার ধান আইডিয়াটা, মনে পড়ছে না? আমারই সোনার ধানে গিয়েছে বড়ি, ওই সোনার তৈরি কাব্যেই। সুকান্ত তাঁর তৈরি রূপকথায় পরীর অভিশাপ ব্যাপারটা আনেননি, বরং দেশি বিদেশি অনেক রূপকথাতেই যেমন আমরা দেখি যে রূপসী রাজকন্যাকে বন্দিনী করে রেখেছে দৈত্য কিংবা রাক্ষস, এখানে তিনি সেই চিত্রকল্প বা ইমেজারি ব্যবহার করেছেন। তার মানে একাধিক ধরনের রূপকথার মিশ্রণ ঘটিয়েছেন সুকান্ত তার এই নিজস্ব রূপকথার সবচেয়ে বড় অভিনবত্ব সৃষ্টি করেছেন যখন তিনি লিখছেন, নিজেকে মুক্ত করতে আমাকে দিয়েছ ডাক। এই একটি পংক্তির কারণে এই সুকান্তর গলায় ঘুমন্ত রাজকন্যার রূপকথায় একটা বিশেষ মাত্রা সংযুক্ত হয়ে গেছে। রাজকন্যার আহ্বান কিভাবে কৃষক পুত্রের কাছে এসে পৌঁছেছিল তার হদিশ মেলেনি, জানি না আমরা কেন কীভাবে এসে। কিন্তু এই ব্যাপারটার সঙ্গে দেশি বিদেশি কোনো প্রচলিত কাহিনীর মিল নেই, সম্পূর্ণ চরিত্র বদল ঘটে গেছে। তাহলে এই বন্দিনী রাজকন্যা কে? এ কি কোনো প্রতীক? পরাধীন ভারতবর্ষের বেদনার ব্যঞ্জনাকে ফুটিয়ে তুলেছে কি সে, নাকি সে বন্দি মানবাত্মার শৃঙ্খলতার, মানবতার বিশ্বজনীন প্রতীক? আমার তো মনে হচ্ছে দুটোই সম্ভব। কারণ যে সুকান্ত পরাধীন দেশের বেদনায় অবাক পৃথিবীর মতন কবিতা লিখেছেন, তিনি বন্দিনী রাজকন্যার রূপকের মাধ্যমে পরাধীন দেশের মুক্তিরার্থকেও ব্যক্তি করেছেন ওই চরণের মধ্যে। আবার প্রকৃত অর্থে কমিউনিস্ট আদর্শের প্রত্যয়ী একজন কবির মতোই
বিশ্ব মানবের মুক্তির কথাও তো তিনি ভেবেছেন। এমন ভাবনাটাও কিন্তু খুব দূরান্নই নয়। তাই বন্দিনী রাজকন্যার রূপক এখানে দ্বিমাত্রিক। সেই মুক্তি আসবে তো কৃষক শ্রমিকের মতো সাধারণ মানুষের প্রবল প্রয়াসের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। কমিউনিস্ট সুকান্ত সেটাই ব্যঞ্জিত করছেন দৃপ্ত সান্দেহ কাস্তে হাতে নিয়ে, সংগ্রামে ব্রতী হবার আকাঙ্ক্ষায়। নেই পক্ষীরাজ, নেই কোনো আড়ম্বর দৈত্যপুরের বৈভবী পরিবেশের মতো। কবি কৃষক সৈনিকের জবানিতে সেটা জানিয়েও প্রত্যাশা করেছেন যে মুক্তির পরে বন্দিনী তারই পাশাপাশি ঘাসের ওপর পা ফেলে ফেলে এগিয়ে আসবে বন্দিত্ব ঘুচিয়ে। বরং বলি, বন্দিত্ব ঘুচিয়ে যাবার পর কবি তাকে কৃষক পুত্রের জবানিতে শুধিয়েছেন যে সেও মাঠে গিয়ে একসঙ্গে ধান কেটে কেটে গোলায় ভরবে কিনা। সেটাই তো তার অভিপ্রেত, তার আকাঙ্ক্ষিত। এদিক থেকে যদি বিচার করি তাহলে বলবো তো দৈত্য একটা রূপক। রাজকন্যা পরাধীন দেশের প্রতিভূ হলে দৈত্য অবশ্যই সাম্রাজ্যবাদী রাজশক্তি। আর রাজকন্যা যদি বন্দিনী মানবতার প্রতীক হয় তাহলে দৈত্য হলো ধনতান্ত্রিক শোষণ ব্যবস্থা। আর যদি রাজকন্যা দুয়েরই সমন্বিত সংকেত হয় তাহলে দৈত্যও সাম্রাজ্যবাদ এবং ধনতন্ত্রের মিশ্র রূপ। সেটা অসম্ভব কিছু নয়। কারণ কমিউনিস্ট কবি সুকান্ত, যিনি লেনিনের অমন জয় প্রশস্তি করেছেন, লেনিন ভেঙেছে বিশ্বে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ, এবং তারপর কবিতাটা শেষ করেছেন বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন। তা লেনিনের এত বড় যিনি গুণগ্রাহী, তিনি তার তত্ত্ব সম্পর্কে অনভিহিত ছিলেন এটা হয় না। লেনিনেরই একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা আছে, সাম্রাজ্যবাদ হলো ধনতন্ত্রের চূড়ান্ত পর্যায়। সুকান্ত সেটা জানতেন নিশ্চয়ই। তাই যথার্থ একজন কমিউনিস্ট কবি হিসেবে, সাম্যবাদী হিসেবে এই রূপকথা যুগলের মধ্যে সুকান্ত সেটাকেই স্পষ্ট করেছেন, ব্যক্ত করেছেন। তবে মীমাংসাতে সুকান্ত এ ব্যাপারে একটু বেশি উন্মোচন করেছেন নিজের ভাবনা। ওই দৈত্য রাজকন্যার সম্পর্ক নিয়ে তিনি সেখানে লিখছেন, দৈত্যে দৈত্যে বিবাদ ভারী, হানাহানি নিয়ে সুন্দরী এক রাজকুমারী। রাজকন্যার লোভ নেই, লোভ অলঙ্কারে, দৈত্যরা শুধু বিবস্ত্রা করে চায় তাহারে। ধনতন্ত্র এবং সাম্রাজ্যবাদ কিভাবে মানবতা এবং মাতৃভূমিকে লুণ্ঠিত লাঞ্ছিত করেছে তার একটা নিখুঁত কাব্যিক ব্যাখ্যা দিয়েছেন সুকান্ত। স্বদেশ চেতনা এবং শ্রেণী চেতনা দুটোই সুকান্তর সৃষ্টির প্রেরণা ছিল, যে সে তো অজানা কিছু নয়। এই রূপকথা যুগলের মধ্যে সেই দুই আবেগ একত্রে মিশেছে বলতে পারি। এবং এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই কবিতা দুটি সুকান্ত ভট্টাচার্যের কবিতার পরিমণ্ডলে একটুও প্রক্ষিপ্ত নয়। শুধু তার আর্থসামাজিক উপলব্ধি এবং রাজনৈতিক প্রত্যয়ের যে প্রত্যক্ষ অভিজ্ঞান অন্য বহু কবিতায় খুব খুব সোচ্চার, এখানে তা হয়নি। এখানে তা অনেকটাই সংকেত এবং প্রতীকী প্রচ্ছন্ন। লোককাহিনীর বিভিন্ন প্রকরণ বা লোকসাহিত্যের অন্য সব শাখার মধ্যে ইতিহাসের চেতনা বহু সময়ে যে লুকিয়ে থাকে, একালে এমন একটা তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। লোকসংস্কৃতির ছাত্র হিসেবে সেটা আমি বুঝি, যারা লোকসংস্কৃতি নিয়ে আগ্রহী তারাও সেটা বোঝেন। সেই তত্ত্ব আর্থসামাজিক শ্রেণীদ্বন্দ্ব বা উপলব্ধি কি ইতিহাসে কোনো বড় ছোট উপলক্ষের উপর ভিত্তি করে এক একটি সৃষ্টির মধ্যে ব্যঞ্জিত হয়, যেমন টেম্পেস্ট টেবেলে আমরা দেখেছি। এখানেও শ্রেণী চেতনার, ইতিহাসের উপলব্ধির আধেক অপ্রচ্ছন্ন আধেক প্রচ্ছন্ন প্রতিভাস আমরা খুঁজে পাচ্ছি। কমিউনিস্ট হলে যে রোমান্টিক ভাবনায় উদ্বুদ্ধ থাকেন বহু কবি, তার জাজ্জল্য প্রমাণ তো মায়াকোভস্কি। আর সুকান্তর এই রূপকথা চর্চাও সেই ধারারই এখনো পর্যন্ত অনালোচিত একটি নিদর্শন, বা বলা ভালো সুকান্তর নিজস্ব ও সমকালীন রূপকথার ভাবনা। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সকলকে ধন্যবাদ।